শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। ক্রিকেটে আমি 100% শিক্ষিত, আর মিউজিকে আমি 100% অশিক্ষিত। অর্থাৎ যে জায়গাটা আমি সবচেয়ে বেশি উইক, সেই জায়গাটা আমি সফল। এটা নিশ্চয় ওনার ইশারা। মিউজিকে একজন অনুপ্রবেশকারী, এবং মিউজিক থেকে আমি অনেক পেয়েছি, আমার নেম ফেম, আমার এস্টাবলিশমেন্ট। আমি ফিল্মে গান গাই 24টা আগে, তারপরেও প্রিয় তুমি কোথায়, এবং ফিল্মের কোনো গানই হিট করে না, সব ফ্লপ, গু ফ্লপ। তো এটা একটা কী বলা, মানে বস্তা বাইন্দা হাড্ডির মধ্যে বাড়িদের মতো আর কি। আমার ম্যাক্সিমাম হলো ফাওয়ার উপর চলে আর কি। আমাকে মানুষ গিফট করে, তো যতক্ষণ সে বুঝে না ততক্ষণ সে আমাকে গালি দেয়। তা আলটিমেটলি গালি দিতে ওরই গুণ হয়। তো গালি তো আমিও দিই, গালি কিন্তু আমার চাইতে খুব একটা এক্সপার্ট লোক খুব বাংলাদেশে আছে বলে মনে হয় না। কল্যাণী সেনগুপ্তা আমাদের টিচার, ওনার মানে উনি লিটারালি মারতেন। এই যে উনি আমার নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, লালন, হাসান ভাই, সবচেয়ে ইন্টারেস্টিং মিলাদ পড়ানো শিখেছেন তিনি আমাকে, আমি মিলাদ পড়াতাম আগে। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। বরাবরের মতো আমি জায়েদ খান হাজির হয়েছি আপনাদের সাথে আবারও ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে, নিউ ইয়র্কের ঠিকানাতে। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই, দেখো না। নিশ্চয়ই এতক্ষণ অপেক্ষা করছেন কে আজকের অতিথি। আজকের যিনি অতিথি তার সম্পর্কে দুই লাইন বলতেই হয়। বাংলা চলচ্চিত্রের, বাংলা গানের এক উজ্জ্বল নক্ষত্র, যার গানে, যার কণ্ঠে আছে মায়া, ভালোবাসা, বেদনা। কখনো তার সুর হৃদয়ে ঢেউ তুলে, কখনো বসন্তের বাতাসের মতো হৃদয়ে দোলা দেয়। ঠিকই ধরেছেন, আর কেউ না, আমার প্রিয়, আপনাদের সবার প্রিয় বাংলা গানের যুবরাজ আসিফ আকবর আসছেন। আসিফ আকবর স্বাগতম ঠিকানা তারার মেলায়। ভাইয়া ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই, দেখো না। ফ্রাইডে নাইট উইথ ভাইয়া জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা। আমার কিন্তু হাত পাও কাঁপতেছে, কারণ আমি আপনার সামনে জায়েদ খান হয়ে বসতে চাইনি। এই জন্য আপনাকে এই অনুষ্ঠানের জন্য আমি কথাও বলিনি, এই দুঃসাহস হয়নি। কারণ আমি এখানে আজকে আপনার সাথে কথা বলবো জয় হিসাবে, কারণ আপনি যে ছোট্ট জয়কে চিনতেন, আপনি পল্লব ভাই, নোয়েল ভাই, আপনাদের পিছনে পিছনে ঘুরতাম, আমাদের মনু ভাই সেই কুমিল্লার, আমাদের ইয়ামি সেই স্মৃতি ভাইয়া। আর আপনি আমাকে সবসময় আদর করতেন, শাসন করতেন, সেইটাও এখনো আমি ফিল করি। বাট আমি লাকি ভাইয়া, আজকে আপনার সাথে একই প্ল্যাটফর্মে আমার একটা অনুষ্ঠানে আপনি এসছেন। আমি এই জন্য আপনাকে বলার সাহসও পাইনি, কারণ ওই ছোটো ভাই বড় ভাই সম্পর্কটা আমি এখনও মেন করি, এবং আমি বলছি তার কাছে আমি জায়েদ খান না, তার কাছে আমি জয়। তো ভাইয়া আমি ওয়েলকাম ভাই আপনাকে এই ঠিকানার এই অনুষ্ঠানে। ভাইয়া তোমার দেখেও ভালো লাগছে, কারণ তোমাকে আমি যেভাবে দেখে আসছি মানুষ তো জানে না। তুমি যে ছোটবেলায় আমাদের সাথে ছিলে, এটা আসলে একটা অতীত গল্প। হয়তো এটার মাধ্যমে আজকে এই তোমার যে ফিল্মের নায়ক হওয়া বা তোমার যে ফিল্মের নেতাগিরি, এটা তো আমার সাথে সম্পৃক্ততা নাই। আমরা সেই জয়কেই চিনি, তোমার কারণ জয় ডেকে আমি 100% ভাইয়া। আমি তো সবসময় সেটা আমাদেরকে দেখা হয়েছে যখন আমরা, তো ভাইয়া 17 বছর পর আমেরিকাতে, এই কৃতিত্ব কি আপনার মনে হয় না যেটা এই সাগরের উপরে কৃতিত্বকে দেওয়া উচিত সাগরকে? প্রথমত ধন্যবাদ ঠিকানাকে। ঠিকানা আমার আসল ঠিকানা, কারণ আমি ঠিকানার সাথে অনেক ওতপ্রোতভাবে সম্পৃক্ত। আমি 2003 সাল থেকে যখন আমেরিকায় ঢুকি, এবং এর আগেও শাহিন ভাইয়ের সাথে আমার, মানে উনি তো এমপি ছিলেন, তো ওনার সাথে সম্পর্ক, তো ঠিকানার সাথে আসলে ফ্যামিলি সম্পর্ক। তার মধ্যে আবার আমেরিকা আসলাম অনেকদিন পরে। বদরুদ্দোজা সাগর, যিনি গ্যালাক্সি মিডিয়ার সঙ্গে আছে, রূপকথা প্রোডাকশনসের সুজন, এনামুল কবির সুজন, যে ঢাকা থেকে করেসপন্ডেন্ট করেছিল। ভাইয়া আমি আপনাকে সেদিন ভার্জিনিয়াতে আপনি বলতেছিলেন যে আমি তো 16 বছর অনেকবার আসতে পারতাম, কিন্তু আমি আমার জায়গায় অটল ছিলাম যে আমি আমার টিম না নিয়ে আসবো না। এবং ফাইনালি ইট হ্যাপেন্ড, এবং আপনি তাদেরকে নিয়ে এসছেন। আপনি অনেক শিল্পীর সাথে ডুয়েট করেছেন আপনার যখন জীবদ্দশায়, কারণ আমি তো ভাইয়া সারাদিন এই সিনেমা নিয়ে থাকতাম, এইটাই আমার পেশা ছিল। আপনি এমন কোনো শিল্পীকে ফিরাননি। অনেক মেয়ে শিল্পী যে একটা ক্যাসেটের জন্য ঘুরতেছে দাঁড়ে দাঁড়ে, তখন আসিফের সাথে একটা ক্যাসেট, একটা গান গায়, সে একটা ক্যাসেট বের করার সুযোগ পেয়েছে, সেটা সঙ্গীতা হোক, জি সিরিজ হোক, সাউন্ডটেক বাবুল ভাই ছিলেন বোধহয় ভাইয়া, যদি ভুল না করি। শিল্পীদের প্রতি আপনার এই মমত্ববোধ, এবং এখনও আপনি যেভাবে চিৎকার দিয়ে মানুষের সাথে, মানে একটা ভালোবাসা দিয়ে জয় করেন সব শিল্পীদেরকে। আজকে এক শিল্পী আমাদেরই এক পছন্দের ভাই সোহেল মেহেদি দেখে লিখতেছিল, আসিফ ভাই আপনি অনেকদিন নাই। মানে এই শিল্পীদের যে আপনার সেই আমাদের এফডিসির কর্নারে আপনার অফিসের যে একটা মিলন মেলা, ক্রাম বোর্ড,
আড্ডা, সবাইকে নিয়ে জমিয়ে রাখা ভোর পর্যন্ত ব্লু কালারের আসিফ ভাইয়ের গাড়িটা, এটা আসিফ ভাইগুলো আমার চোখের সামনে। আপনি যে মানুষকে নিয়ে, আপনি সব একা চলতে ভালোবাসেন না, আপনি সবাইকে নিয়ে পথ চলতে চান। বেসিক্যালি আমরা তো আড্ডাবাজ মানুষ, ছোটবেলা থেকে আড্ডাবাজের, তুমি তো কিছু দেখছো ভাই আমি দেখছি না, আমি নোয়েল ভাই, পল্লব ভাই, সব মোর্শেদ ভাইরা, তো আমরা আড্ডাবাজ মানুষ। আমি আসলে একা থাকতে ভালোবাসি না, ভালোও লাগে না, কারণ হচ্ছে তোমার এটা মানে যত মানুষের সাথে মিশবে তত রকম জগৎ দেখা যায়। আর আমি একটু ইয়াংদের সাথে মিশি, আমি জেনারেশন গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করি। আমার যে বয়স হয়েছে, তারুণ্য কীভাবে তারুণ্যের সাথে ম্যাচ করা। তো আমি আসলে যেটা করি, আমি তো গানের লোক না, আমি আসলে ক্রিকেটার ছিলাম। যেহেতু আমি স্পোর্টসম্যান ছিলাম, তো আমার মধ্যে স্পোর্টসম্যানশিপটা থাকে। আমি সবাইকে নিয়ে 11 জনের টিম, 12 ম্যান আছে, নাম এ টিম, হ্যাঁ, আর দলের নামে টিম, সব কিছু মিলে আমি সবাইকে নিয়ে থাকতে, যেটা আমার ভালো লাগে। আমি কোনো দল ছুট, আলাদা হয়ে যাওয়া, নিজেরটা নিজে চিন্তা করা, এভাবে ভাবলে তো আসলে পৃথিবী আরেক রকম হতো আমার। আমি আমার পৃথিবীকে সাজাইছি সবার মাঝখানে, সবাইকে যতটুকু সম্ভব, যারা বিরক্ত করে না, যারা অত্যাচার করে না, বা যারা মানে নয়েজ তৈরি করে না, তাদের থেকে বাইরে থাকি। আর যারা ফুর্তি, আনন্দ এবং ইনোসেন্ট মন নিয়ে চলে, মানে মাঝখানে কোনো ব্যারিয়ার থাকে না কোলাগুলির সময়, ওদের সাথে মিশতে পছন্দ করি আমি। ভাইয়া জীবনের কোনো অতৃপ্তি আছে এখনো ভাইয়া? না, আমি সর্বোচ্চ পর্যায়ে গেছেন, আপনার অতৃপ্তি কিছু আছে কিনা ছোট ভাই হিসেবে জানান? কিছু কিছু ব্যাপার তো থাকে যে এটা হইলে ভালো হইতো, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি নিয়তির উপরে। যেটা আমার লেখা ছিল, আমার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন, সেটাই হবে। আমি যতই চেষ্টা করি, আমি লাইন ক্রস করতে পারবো না, সুতরাং আমি স্যাটিসফাইড। এই মুহূর্তে আমি স্যাটিসফাইড। আমি এর আগেও স্যাটিসফাইড ছিলাম যে আমি আসিফ আকবর যেখানে থাকার কথা, তার চেয়ে অনেক উপরে আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন। তো সেই জায়গাটা সম্মান রাখার দায়িত্ব আসলে আমার, তো আমি ওই কাজটাই করি। আর আমি একটু স্ট্রেট কাট চলি, তো অনেকের বোধগম্য হয় না, তো এটা আমার দরকারও নেই। যার বোধগম্য হয় না সে যে ড্যাম কেয়ার, আপনি সততার সাথে অনেস্টির সাথে চলেন, আপনার পথে আপনি চলেন। ড্যাম কেয়ার না, আমি যৌক্তিক, ওইটাই বললাম। যুক্তির বাইরে যে যায় সে আমাকে উদ্ধত মনে করে, আর আমি তাই গাধা মনে করি, এখন যে যেটা বুঝি। রাইট ভাইয়া, জীবনের তো প্রশ্নটা করবো না, কারণ আমি তো ছোটবেলা থেকে 10 বছর আপনার সাথে কাটছে আমার এই নায়ক হওয়ার আগে। তো আমি জানি আপনি না গায়ক না হলে আপনি ক্রিকেটার হতেন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। ক্রিকেট আপনাকে যথেষ্ট টানে, সেলিব্রিটি লিগও আপনার সাথে প্র্যাকটিস করছি, আপনাকে মনে আছে, আপনাকে বল করার সৌভাগ্য আমার হয়েছে। ভাইয়া আপনার যখন স্টেজে নামবেন তখন হাজার হাজার মানুষ থাকে, স্টেজ থেকে নেমে যখন একা হন তখন কি একাকিত্ব ফিল করেন কখনো? না, আমার স্টেজের পরে তো আমরা মিউজিশিয়ানদের কাটে, আবার রিভিউ করি, আবার দর্শকদের প্রতিক্রিয়া কি, আলোচনা গল্পে কেটে যায়, তারপর ছবিগুলো দেখি, মানুষের প্রতিক্রিয়া কি, একবারই দেখি, আমি সেকেন্ড টাইম দেখি না। তো একটা অনুষ্ঠান শেষ মানে দায়িত্ব শেষ হওয়া, আমি একটা পারফর্ম করে আসলাম, ভালো করলাম কি খারাপ করলাম, কারণ মানুষ তো একটা গান শুনলে সেই গানটা গাইতে গাইতে বাড়ি যায়। আর যেহেতু ম্যাক্সিমাম টাইমে শেষ সিঙ্গার থাকি, তো আমরা এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি যেন হল থেকে বেরোয়ার সময় বাড়ি যাওয়া পর্যন্ত মানুষ গানটা গাইতে গাইতে যায়, মানে সুরের রেস্টটা যেন থাকে। তো এগুলো আমরা ফিল করি। আর যেহেতু আমরা পেশাদার আর্টিস্ট, আমাদের আসলে অত প্রভাব পড়ে না। আমরা চাই আমাদের পারফরমেন্সটা ভালো হোক, মানুষ টিকিট কেটে ঢুকছে বা কষ্ট করে তাদের সময় স্পেন্ড করছে, এই সময়টা যেন তাদের ভালো কাটে, এটাই আমাদের পেশাদারিত্বের অ্যাঙ্গেল থেকে দেখি। ভার্জিনিয়াতে আপনার সাথে আমি শো করলাম, অনেক বাচ্চা কাঁদতেছে দেখে মহিলা কাঁদতেছে, তো একজন জিজ্ঞেস করতেছে আপনি কাঁদতেছেন কেন? বাচ্চা কাঁদতেছে, আপনি কাঁদতেছেন কেন? থামান না কেন? কারণ ও কাঁদতেছে, বাসায় চলে যেতে হবে, কারণ আসিফ আকবরের গান আমি দেখতে পারবো না। এই জন্য ভার্জিনিয়াতে আপনাকে দ্বিতীয় শো করতে হচ্ছে দর্শকদের জন্য। আই নো, মানে পারভিন ভাবিরা কালকে কথা বলতেছিল, জায়েদ মানুষের সবাই কমপ্লেন করতেছে আসিফ ভাইয়ের গান আমরা শুনতে পারি না। একটা শিল্পীর জীবনে এর চেয়ে প্রাপ্তি আর হতে পারে না। একই জায়গায় আপনি শো করে আসলেন, মানুষ দেখতে পারে না দেখে আপনাকে সেকেন্ড শো আবার হচ্ছে তার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই, শুধু মানুষের আপনার গান শোনানোর জন্য। মানে এটা শিল্পীর জন্য অনেক প্রাপ্তি। এটা অবশ্যই আমি পারভিন ভাবি এবং মানে কবির ভাই এই ফ্যামিলিটা আছে সাংস্কৃতিক, এবং তাদের যে কলিগস যারা আছে, এই সোসাইটিটা খুব সুন্দর। হচ্ছে কি, ওটা অনেক আর্টিস্ট থাকলে যেটা হয়, সময় ঘাপলা হয়, যেটা হতেই পারে। তো আমিও স্যাটিসফাইড। আমি কিন্তু অভিযোগ জানাচ্ছি না, আমি একটু অনুযোগ। ভাই আমি আপনার বড় শিল্পী আক্ষেপ আপনি বললেন আমার সামনে কাজী কলি যিনি ছিলেন, তাকে বললেন যে আমার অভিযোগ না, আমার আক্ষেপ। হ্যাঁ, যে অভিযোগ না, কারণ এত মানুষ দূর দূরান্ত থেকে এতদিন পরে আসছে, যে মানে 25 মিনিট গান গাইতে হয়, মিনিমাম যদি 50-60 মিনিট 1 ঘন্টা এরকম সময় পেলে এটা গোছানো যায় আর কি। আতিয়ার সাথে আমার ডুয়েট করার কথা, আমরা প্র্যাকটিস করেছি, আমরা কম্পোজিশন করেছি, কিন্তু আমাকে বলো আর 15 মিনিট আছে, 20 মিনিট, এভাবে আসলে গান হয় না। তো এই জন্যই বললাম যে ভার্জিনিয়ার সেকেন্ড শো যেটা হচ্ছে, সেটা হচ্ছে আক্ষেপ পূরণের প্রোগ্রাম। এটা দর্শক, এটা কোন শিল্পী এবং ওপেন এয়ার, শুধু ওপেন এয়ার, এবং মানুষ তৃপ্তি করে আসিফ আকবরের গান শুনবে। হ্যাঁ, আমরাও প্রিপেয়ার্ড অনেক ভালো। 1998 সালে আপনার প্রথম গান রাজা নম্বর অঞ্চল। হ্যাঁ,
ভাই কত হলো প্লেব্যাকের সংখ্যা ভাইয়া? প্লেব্যাক তো আসলে খুব একটা বেশি করা হয় নাই, 500-600 ক্রস। এইটা আপনি মনে করতেছেন আপনার কত আগে এসে এন্ড্রু কিশোর কত 1000 প্লাস হয়েছে? অনেক গান না সেটা হোক, বাট সেটা হচ্ছে আমি তো মাঝখানে নকল গান অশ্লীল গান করি নাই। আপনি অনেক কিছুতে নিজেকে গুটায় রাখছেন। আপনি ওই যে বললেন আপনি অনিয়মের সাথে আপনি চলতে, অনিয়মের সাথে চলা যায় না। আমি জানি আপনাকে, কখনোই না। আপনি অনিয়মের সাথে কখনো নাই, নেভার। মানে ওখানে আপনি যাবেন না। না না, ওই পথে হাঁটি না আমি। তার ভাই ক্যাসেট কত হলো? আমি হিসাব করতেছিলাম, আমার আসলে খালি লিস্ট আছে না, আমার টোটাল অ্যালবামের সংখ্যা 180 প্লাস। এই তো বললাম মিক্স, ডুয়েট, সোলো, মানে সোলো মিলে আমি শুধু দেখলাম লিস্টটা উইকিপিডিয়া। গানের সংখ্যা প্রায় 3500 প্লাস, ফিল্ম টিম মিলে আর কি 3500 প্লাস। হ্যাঁ, এটা আমার মানে আমার এবং ভাইয়া আপনি মনে বাংলাদেশে কি প্রথম সিঙ্গার যার গানে সিনেমা হয়েছে? এরকম গান আমি যতটুকু জানি যে ও প্রিয় তুমি কথা টাইটেলের প্রথম সিনেমা একটাই ও প্রিয় তুমি। সাজু ভাই ছিল না ভাই? সাজেদুর রহমান সাজু না কে না সাজেদ হোসেন লিটন? সাহাদ হোসেন লিটন ভাই ছিলেন ডাইরেক্টর। হ্যাঁ, আলী আকরাম শুভ ছিলেন মিউজিক ডাইরেক্টর। কিন্তু এটা ও প্রিয় তুমি দিসুন বাবুর কথা সঙ্গীতের। হ্যাঁ ভাই, ইথুন বাবু ভাই, মানে এটা কি ইথুন বাবু ভাই করছিল না? হ্যাঁ, এটা ওই যে ইথুন বাবুর করা ওই ও প্রিয় তুমি অ্যালবামটা ওনার পুরোটা করা। না আমি যদি ভুল না করি কোন শিল্পীর গান দিয়ে, গানের কথা দিয়ে সিনেমা হয়েছে ভাই, এটাও কিন্তু গিনিস বুকে ওঠার মতো। গিনিস বুক পাবো কই? তখন আমি সিনেমা আসি নাই, তখন রিয়াজ শাবনূর দুর্দান্ত ফর্মে, ছবি চলতেছে, সাহাদ হোসেন লিটনের রোপিয়া তুমি কোথায়, রিয়াজ শাবনূর সাকিব খান ভাইয়া, এবং টিএসসি তে গান রিয়াজ ভাই সেই চাদর দেওয়া, সাকিব গাইতেছে, একপাশে সাকিব খানকে দেখতেছে শাবনূর, ভাইয়া কি দুর্দান্ত ভাইয়া। এবং ইন্টারেস্টিং কি, আমি তো ইউজুয়ালি ফিল্ম বোরিং লাগে খুব, এত কাট কাট কাট, নিজেই বিরক্ত হয়েছে নিজের শুটিংয়ে। ওই দিন আমি কোথা থেকে ফিরছিলাম, হঠাৎ করে দেখি ওপ্রিয়া বাজে সোনার হোটেল, শেরাটন হোটেলের সামনে। তা আমি গাড়িতে যাচ্ছি, হঠাৎ করে দেখি বিরাট ইউনিট, আমার গান বাজতেছে। পরে দেখলাম শুটিং, মানে সাহাদ হোসেন লিটন তার টিম নিয়ে গান করছে। তো এই প্রথম শুটিং এ দেখায়, আমি তো কখনো শুটিং দেখি না। ওই প্রথম দেখলেন? এই প্রথম ফিল্মে শুটিং দেখলাম আমি, আপনার গান দিয়ে, আমার গান ও পৃথিবীর কথা। আমি মানে কোথাও যাই না আর কি, দেখতে শুটিং কেমন হয় কি আসবে, খুব বোরিং লাগে। যখন নিজে করলাম তখন যেটা কত কষ্ট অভিনয়, কত মানে এখানে কতগুলো ইউনিট কাজ করে, কতগুলো অর্গান কাজ করে, কত লোকবল কাজ করে, এটা শুটিং না। আপনি তো পরে শুটিং করছেন অনেকগুলো এমডিসির মধ্যে অনেক গানে, তখন কষ্ট হয়েছিল মোটামুটি? ওগুলো তো মিউজিক ভিডিও, তাও কষ্ট কম করলেন না ভাই? গল্প থাকে, আমাদের হাবিব গল্প গান করছিল বোধহয় আপনার ভাই, হাবিব অনেক বাংলার সবাই হাবিব, আমি একটু দেখতেছিলাম আপনার ওই বিহাইন্ড দ্য শুটে, আপনি অনেক কষ্ট করতেছেন রোদের মধ্যে এমডিসির। ওই যে না, আমি সবসময় পরিশ্রমী, আমি এটা পছন্দ করি সারা জীবন ভাই আপনি। আমি মনে করি যে আমার রেজাল্ট কখন আসবে, যখন আমার একাগ্রতা, আমার মেধা এবং আমার পরিশ্রম একসাথে মার্চ করবে, তখনই সাকসেসফুল কিছু হবে। তো এটা অনেক লম্বা সফর, 25 বছরের সফর। এখন তো বয়স হয়েছে। 98 আপনার যাত্রা শুরু না ভাই? আমার 98-এ প্লেব্যাক দিয়ে স্টার্ট। 98-এ সেটা ধরলে প্রায় 27 বছরের ক্যারিয়ার আর কি, প্লেব্যাক ধরি। হ্যাঁ ভাই, একই রকম আছেন আপনার, কিন্তু ঢেউ নাই। মানে আসিফ আকবর মানে হবা, আপনি আসার আগে এখানে আমার দুইজন মানুষ দেখা হয়েছিল, বললো দেখতে পাবো না। মানে আসিফ আকবর মানে একটা বাংলা গানে একটা নতুনত্ব না, এটা আসলে মানুষ ভালোবাসে। আর আবেগে আমার মনে হয় আমার গানের চাইতে আমার কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার একটা আছে, আর একটা হলো মানুষের অতিরিক্ত ভালোবাসা। দুইটাই চরম ভাবাপন্ন। আপনি তো অর্জন, যারা আমাকে পছন্দ করে না তারা পছন্দই করে না, আর যারা পছন্দ করে তারা অতিরিক্ত মাত্রা পছন্দ করে। এই হলো মূল ভাই, আপনার সাথে কাছে যারা মিশছে আপনাকে পছন্দ না করার কোনো কারণ নাই। বিকজ আপনি একটা কথা বললেন না, আপনাকে আমি 10 বছর কাছ থেকে দেখছি, আপনাদের সাথে আড্ডা মারছি, বসছি। আপনি সবসময় কিছু অন্যায় দেখলে আপনার দেখলাম ঘাড় মেজাজ খারাপ করে আপনি অন্যায় দেখতে পারেন না, ধরবেন ঠিক নেই। আপনি এই পল্লব বাইরে ধরে ফেলতে নোয়েল বাইরে ধরে ফেলতে, না রে ঠিক করো নি, আরে না জয় এটা বলছে তো ঠিকই বলছে। মানে আপনার এই কারণে আমি এই গল্প শুনি আপনার, আমাদের সেই জুনিয়র সাংবাদিক, আমারও ছোট ভাই মুরাদ, রোজ ভাইরা, নবীন ভাইরা, যারা আপনার ভালোবাসার মানুষরা, মানে এরা আপনার সম্পর্কে যে একটা উচ্চ ধারণা এবং আপনাকে যে পরিমাণ ভালোবাসে, বলে ভাই আসিফ ভাইয়ের অফিসে গেলেই মানে সময় যে সকালে কখন চলে যায় তার সাথে আড্ডা মারতে মারতে। এবং আপনি যারা সার্কেল তৈরি করছেন ইয়াং জেনারেশনে, এবং আপনাকে সবাই ভালোবাসে, যে আজকে বললাম যে একজন স্ট্যাটাস আপনি নাই, সবার খালি খালি লাগতেছে। এই লিডারশিপটা কিন্তু ভাইয়া সবার থাকে না ভাইয়া। এটা আসলে লিডারশিপ কি, তোমার সাথে যদি মনের মিল হয়ে যায়, কেউ তোমাকে মিস করা শুরু করে, এটা হোক ছোট ভাই, হোক ছোট বোন বা বন্ধু, প্রতিবেশী, মিস করা শুরু হলে এটা কন্টিনিউ করতে হয়। কারণ এই যে আমরা ঢাকায় থেকে আসলাম, এখানে প্রথম গেলাম বাফেলো, একটা মায়া জমে গেল বাফেলোতে, এই মায়াটা ফেলে চলে আসলাম ভার্জিনিয়া, এই মায়াটা ফেলে চলে আসলাম নিউ ইয়র্কে, এরপর আবার অনেক স্টেজে যাবে। তো যখন আবার দেশে ফিরে যাব তখন তো মন খারাপ থাকে, আনন্দ, মানে দুইটা প্রতিক্রিয়া হয়। দেশে ফিরছে একটা আনন্দ, আর এদিকে লোকগুলোর সাথে মিশলাম, একদিন খাওয়া দাওয়া করলাম, সার্কেল তৈরি হয়ে গেছে কিন্তু এখানে ভাইয়া। আবার হ্যাঁ, আবার এত আপ্যায়ন করলো, এত খাওয়াইলো, এত গিফট করলো, এত ঘুরালো, আবার তাদেরকে মিস কর। কিন্তু আমি যেটা করি, আমি তো রাত জাগি যেহেতু,
আমি আবার ইউএস টাইম, ইউরোপ টাইমে সবার সাথে কথা বলি, এটা জাস্ট হাই হ্যালো। ভাই আমি শুটিং শেষ করে এফডিসি থেকে হোল নাইট শুটিং করতাম, করে আমি যাচ্ছি এফডিসির সামনে থেকে, এফডিসির কর্নারে বাম দিকে টার্ন নিলে তো আপনার অফিস, তো নিচে ব্লু কালারের গাড়িটা দাঁড়ানো মানে আসিফ ভাই আছে, বলে আসিফ ভাই সকালে যাবে বাসায়, আড্ডা মারতেছে, গান দেখতেছে, ক্রাম খেলতেছে সবার সাথে, আসিফ ভাই সকালে বাসায় যাবে। আমি বললাম ভাবিকে এটা স্যালুট দেওয়া উচিত, ভাবি সহ্য করে গেল ভাই। না এটা হচ্ছে এরকম আরেক মহিষী নারী ভাই। না এটা হচ্ছে ও তো নামাজে উঠে ফজর নামাজের সময় চলে যায় বাসায়, এখন আর আগের মতো রংবাজি হয় না। এখন তোমার চেষ্টা করি, আমার মেয়ে তো ছোট, তো ও স্কুলে যায়, তো আমার বউর উপর একটা প্রেশার থাকে, আমি যদি রাত 2টার দিনে আমি বাসার বাইরে খাই না, মানে আমি বাসায় খাবারটা ভাবির হাতের খেতে হবে, ভাতের মাত্র দরকার নাই, মানে বাসায় খাই আমি, রুলস। আর আমি বাসায় ফিরবই, আমি যেখানে থেকে বাসায় ফিরবই, আমি কোথাও থাকি না। তো ফ্যামিলি অনেকটা মানুষ আপনি, তো সেক্ষেত্রে অবশ্যই আমি এই বিষয়ে আমি সফল, কারণ আমি সন্তান, আপনার গুড ফাদার, আপনি বিয়ের জন্য সন্তানের কোথায় কোথায় ঠিক করতেছেন, বাবা সফল বাবা। আমি গুড হাজবেন্ড না হতে পারি, বাট গুড ফাদার ভাই। ভাবি সবসময় কোনোদিন কমপ্লেইন দেখি নাই ভাবি ফেসবুকে, সবসময় আপনাকে নিয়ে প্রশংসা দেখছি ভাইয়া। তো যেটা বলতেছিলেন ভাইয়া, রাতে যে খেতে হবে তারপরে ভাইয়া, তো মানে এই যে আমার হচ্ছে কি বাড়ির বউ বা বাড়ির গৃহকর্ত্রী যিনি, উনি যদি বিশ্রাম না পায়, আনরেস্ট হয়ে যায়, তাহলে অশান্তি শুরু হয়, অসুস্থ হয়ে যায়। আর যখন গৃহকর্ত্রী অসুস্থ হবে তখন কিন্তু পুরা সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। তো আমি তাকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করি যেন থাকে। আর আমার তো আসলে রাত জাগে, আমরা ক্যারাম বোর্ড খেলি, আড্ডা মারি, গান শুনি, ভোরবেলা ওই নামাজের টাইমে সবাই নামাজ পড়ে চলে যায় বা আমি বাসায় চলে যাই, তখন মিতো আবার নামাজ থেকে উঠে, তখন বাসায় ঢুকে খাওয়াটা গরম পাওয়া যায় আর কি। আমি তো নিজে কিচেনে ঢুকি না, একটু আরামে এসে থাকি আর কি, যে আমি আবার হটপটে রেখে দিই খাবার, ছোট আমি বেশি ছোটো ছোটো খাই, তো হটপটে রেখে দিই খাবার, হটপট থেকে খেয়ে ফেলি, বিরক্ত করতে চাই না আর কি। ভাইয়া ঢাকাকে বেশি মিস করেন কুমিল্লাকে ভাইয়া? কঠিন প্রশ্নগুলো, কঠিন প্রশ্ন কিন্তু ছোট ভাই, কারণ আমি দেখছি তো, কারণ আমি তো নিউ ইয়র্কে মিস করি, ভার্জিনিয়াকে মিস করতেছি, এটা একটা আমি চেপে যাই। আচ্ছা চেপে গেলাম। বড় ভাই যেটা বলবে, বড় ভাইদের কোনো ব্যাপারে আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা ভাইয়া, কুমিল্লায় যাওয়ার পরে যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি টানে কি? ধরেন ঢাকা থেকে কুমিল্লায় গেছেন, কি জিনিসটা টানে আপনাকে কুমিল্লায় নেমেই? কুমিল্লা প্রথম হচ্ছে আমাদের ঘাটি আড্ডা, আমাদের জারিনা মারিনা গ্রুপ, হ্যাঁ ওদের সাথে গাড়িতে থাকতে কন্ট্যাক্ট গিয়ে কুমিল্লা ম্যানুদ্দিন বেকারির যে চিকেন প্যাটিসটা আছে ওটা খাইতে হবে, ওটা গরম, ওটা আবার বুকিং দিতে হয়, পাওয়া যায় না। ওই প্যাটিসটা খেয়ে যাত্রা শুরু, সন্ধ্যার পর থেকে আমরা আড্ডা মারা শুরু করি একদম ভোর পর্যন্ত। ভোরবেলা আমরা হোটেল ডায়নায় আবার নাস্তা করি, তারপর বাসে গিয়ে একটু ঘুমাইলাম, না ঘুমালাম, কুমিল্লা আবার উঠে এবার একবেলা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যারা একটু সিনিয়র সিটিজেন আমাদের, যারা আন্টি আঙ্কেল আছেন বা বাচ্চা, একটু মুরব্বীদের সাথে যোগাযোগ করি। আমার আবার ডিপার্টমেন্ট দুইটা, একটা হচ্ছে সিনিয়র সিটিজেন্স, আর হচ্ছে বাচ্চাদের সাথে মিশতে পছন্দ করি। আর বাকি বয়স যারা, তারা তো আমার বয়স চিনি, কিন্তু যেই মানুষটা বৃদ্ধ লোকটা, মানে যিনি সিনিয়র সিটিজেন, তার একটা জীবন পার হয়ে গেছে, সেখান থেকে অভিজ্ঞতা নেওয়া যায়। আর যে বাচ্চাটা নতুন আসলো, তার মেধা কীভাবে ফুটতেছে, জেনারেশন গ্যাপটা কাটানো যায়, আমার মাঝখানেগুলো আমি চিনি, যে কারণে আমি সবসময় সিনিয়রদের সাথে এবং বাচ্চাদের সাথে মিশি। তো ওই গল্পটা কিন্তু বাকি সবাইকে প্রভাবিত করে। এটা আমার মানে এটা কোনো প্ল্যানের অংশ না, এটা আমার অভ্যাস। ভাই আমি যখন আপনার সাথে মিশছি, আমার পথ চলছি, অনেক সময় আমার মনে আছে আপনি সময় পেলেই কুমিল্লা দৌড় দিতেন, মুকিত ভাই। মানে আমাদের কুমিল্লা সার্কেল হচ্ছে এমন যে আমরা ক্রিকেটার তো সবাই এক্স ক্রিকেটার, আবার কুমিল্লা জেলা স্কুল। ভাই আপনি তো ফার্স্ট ডিভিশনে খেলছেন না ভাই? হ্যাঁ, আমি তো খেলতে, আমার তো রেজিস্টার ইন্টারনেট পরীক্ষা ছিল, প্রথমে ছিল এসএসসি, আর পরীক্ষার ড্রপ দিতে হতো আর কি আমাদের। তো আমি আর পরীক্ষার ড্রপ, আম্মা বলতেন একটাই কথা, তুমি পড়াশোনা করবো না করো, সার্টিফিকেটও দিতে হবে বাসায়। তো তখন উইন্টার সিজন ছিল মার্চ এপ্রিলে, আমাদের পরীক্ষা ছিল তখন, এই জন্য ফার্স্ট ইয়ার আমি ড্রপ দিয়ে আমি চিটং লিগ খেলছি, তারপর সেকেন্ড ইয়ার এসে ঢাকায় লিগ খেলছি আর কি। তখন আবার চিটং লিগ খেলতাম আমি, মানে চিটাং লেগে রেজিস্ট্রেশন করতে নিয়ম অনুযায়ী। যাই হোক, ক্রিকেটটা হয় না এই কারণে বিয়ে সাথে করে ফেলছে, আর্লি ফাইটিং। ভাই আপনি একটু শুরুতে কথা বলছেন আল্লাহ তোমার রিজিক নির্ধারণ করে রাখছে। হ্যাঁ, আল্লাহ আপনাকে রিজিক রাখছে এই প্লেব্যাকে বা এই গানের জগতে। ওনার ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়বে। আপনি আমাকে বলতেছিলেন যে ওনার ইশারা যা দেশ তাই হবে। হ্যাঁ, আমরা তো এটা মানে বিশ্বাস করতেই হবে, এবং এটা আমাদের জীবন ধারণের স্টাইল। আমি একটা ক্রিকেটার, যেটা আমি ক্রিকেটে আমি 100% শিক্ষিত, আর মিউজিকে আমি 100% অশিক্ষিত। অর্থাৎ যে জায়গাটা আমি সবচেয়ে বেশি উইক, সেই জায়গাটা আমি সফল, এটা নিশ্চয় ওনার ইশারা। এবং মানুষের ভালোবাসা তো আছেই, জনপ্রিয়তা আসলে আল্লাহ প্রদত্ত। আমার ডিরেক্টরস, মিউজিক ডিরেক্টরস, গীতিকার, সুর, কম্পোজার যারা, তাদের একটা ভূমিকা আছে। আমি তো কিছুই জানি না, আমার মিউজিশিয়ান যারা আমার সাথে বাজায়, গীতিকার যারা গান লিখে শুরু করে, টোটাল টিমওয়ার্কটা কিন্তু আজকে আসিফের ব্যাকবোন আমাকে তৈরি করে সামনে ছেড়ে দিয়েছে। আমি জাস্ট তাদের মেধা, তাদের সৃষ্টিকে প্রেজেন্ট করি, আর কিন্তু আমার কিছু নেই। সব কিছু তৈরির পর আমি গানটা গাই, আমি শুধু একটা সেলসের লোক আর কি। গানটা আমি
পৌঁছে দিয়ে মানুষের কাছে। এই আমার কিন্তু অত ক্রেডিট নেই। না এটা বললাম ভাইয়া, মানুষ একমাত্র আপনি গায়ক যাকে বাংলা যুগে একমাত্র এন্ড্রু বলতো প্লেব্যাক সম্রাট, আর আপনাকে উপাধি দিয়ে সারা বাংলাদেশের মানুষ নাম দিছে কিন্তু যুবরাজ, বাংলা গানের যুবরাজ। ভাই এটা কিভাবে নেন আপনি জানতে চাই, এটা কেমন লাগে ভাইয়া? না এগুলো তো ভালোই লাগে শুনতে, কিন্তু আমি ওরকম কিছু না। আমি আসলে এটা মিউজিকে একজন অনুপ্রবেশকারী, এবং মিউজিক থেকে আমি অনেক পেয়েছি। আমার নেম ফেম, আমার এস্টাবলিশমেন্ট, আমার এই যে চলছি আমি, এই যে এগুলা, এটার জন্য আমি মহান আল্লাহ কৃতজ্ঞ এবং ফ্যানদের কাছে কৃতজ্ঞ, ডাইরেক্টরদের কৃতজ্ঞ। আমি আর কিছু ভাবতে চাই না সব নিয়ে। ভাইয়া কোনো গান গাওয়ার সময় কি মনের অজান্তে চোখে জল চলে আসছে, কান্না চলে আসছে? হ্যাঁ এগুলো তো আসেই। যেমন তোমার মনে করো ওই বাবা নেই নামে একটা গান আছে, যেটা আমার আব্বা মারা যাওয়ার পরে শেখ শাহেদ। ভাই আমরা একটু ফাঁকে ইন্টারাপ্ট করবো আমি। আমার বাবা মারা গেছে অল্প দিন হলো, ধরেন 2 বছর এরকম। আমার 20 সালে বাবা মারা গেল, আর 21 সালে মা মারা গেল, একদম 1 বছরের মাথায় 2 সুস্থ হলো, করোনায় মারা গেল। ভাই আপনি বিশ্বাস করবেন না, আমার ভাই বোনরা আমাকে, আমি তো সবার ছোট, যদি বিয়ে শাদী করিনি, সান্ত্বনা দিত, বিয়ে করো। কিন্তু বাবা মারা যাওয়ার পরে ভাইয়া আমি শুধু গানটা শুনতাম, এখনো মনে পড়ে বাবাকে, কে বলে বাবা নেই নেই। চশমা আছে ভাই, ওই যে চশমা এখনো আছে, চশমা ঘড়ি, রাইট। তো ওই গানটা আমি যখন লাইভে গাই তখনও, এটা আমি গাই না আসলে, আমি গাইতে চাই না। কেঁদে ফেলেন না ভাইয়া? মানে আমি আর কন্ট্রোল করতে পারি না। এটা চ্যানেলে তো মনে আছে, একটা প্রোগ্রাম লাইভ করছিলাম, কোনাল ছিল উপস্থাপনায়। তো আসলে আমাদের তো সুরটা ধরে রাখতে হবে, গলা যদি ভারী হয়ে যায় তাহলে সুরটা একটা পিচ চেঞ্জ হয়ে যায়। আরেকটা গান ছিল আমার রাজীবের লেখা, রাজীব তখন বলছিল আপনি যখন মারা যাবেন, থাকবেন না, ওটার জন্য একটা গান করতে হবে। তখন ছিল একটা গান একলা আমার দল, ওই গানটা শুনলে মনটা খারাপ হয়। আরেকটা গান ছিল একদিন বৃদ্ধ হব। তো এই 3টা গানের থেকে আমি দূরে থাকি, কারণ এগুলো আমাকে খুব টাচ করে ফেলে ভাইয়া, ইমোশনাল করে ফেলে ভাইয়া। মানে আমি তো একটু নিজেকে শক্তিশালী মানুষ মনে করি, বা মানুষ মনে করে, আমি ভিতরে ভাঙা, ভিতরে আমি খুব দুর্বল, ইমোশনাল মানুষ ছাড়া তো শিল্পী হতে পারে না। আমি খুবই আবেগী, কিন্তু আমার ওই মাথাটা গরম হয়ে যায় অযৌক্তিক কথা শুনলে আর কি। আর কোনো সমস্যা নেই, যুক্তির বাইরে আমি এক লাইনও হাঁটি না। ভাই আপনি তো সাফল্যের জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন, কোন ত্যাগটাকে আজকে এসে এই 2025 দাঁড়ায় খুব মানে খুব মনে হয় যে খুব কষ্টকর মনে হয়, কোনটা এটা ভাইয়া? না আমার কোনো ত্যাগ নেই, আমার শুধু প্রাপ্তি আছে, ত্যাগের কিছু নেই এখানে। আমি এগুলো অতীত মনে করতে চাই না। এখন গান গাচ্ছি, আবার স্টেজ করছি, বিদেশ ঘুরছি, পিছিয়ে যেতে চাই না। আমি নো রিওয়াইন্ড সিস্টেম। আমি আর গল্প করতে চাই না, আমাকে আটকে রাখছি ওগুলো, এইসব আমি শুধু সামনে লুক ফরওয়ার্ড। এই যে এখন গান গাচ্ছি, মানুষ আমার গান শোনার জন্য আসছে, এটা আমার জন্য আল্লাহর রহমত। এবং এই 25 বছর 27 বছর এসেও, হ্যাঁ এত লম্বা ক্যারিয়ার তো মোটামুটি দেখতে দেখতে কম না তো ভাই আমাদের দেশে এখন কিন্তু ভাই আপনি যাই বলেন অনম্যান শো, মানে অনম্যান শো বলবো না, অন টাইম 2 বছর 3টা গান বার করে হারায় যায় কিন্তু ভাই আপনি অভিমান করে গান থেকে দূরে সরেছিলেন, আপনি গান নি ঠিক মতো, যেভাবে হোক, যেটা পিছনে গল্পে আমি যাব না, কারণ বড় ভাই অনেক কিছু বলতে হয় না, বা কিছু বলার না, আমরা সম্ভাবনার কথা বলি, আমরা সামনের কথা বলি। অবশ্যই ভাইয়া আপনার মনে হয় কি যে কোন ভক্তের মানে কোন আচরণ, অনেক তো পাগলা ভক্ত, আপনার কোন ভক্তের আচরণ কি কখনো আপনাকে কোনো অস্বস্তির কারণ করেছে কখনো? মানে নেগেটিভ সাইড থেকে না পজিটিভ সাইড? পজিটিভ নেগেটিভ নেই ভাই, আপনি মানে ভক্ত আপনাকে কোনো অস্বস্তিতে ফেলছে? ভক্ত মানে কি, আমার কাছে কিছু কমপ্লেন আছে, যেমন আসিফ সেজে মেয়েদেরকে চিট করা, রাইট, তারপরে মানুষের কাছে টাকা টুকা নিয়ে নেওয়া, এগুলা এরা কিন্তু ব্লাইন্ডলি লাভ করে। 4 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ দিয়ে দিছে, এমনকি দেখা যাচ্ছে এটা আমার নামে একটা অ্যাফেয়ার হয়ে গেছে, পরবর্তীতে সে চিটেড। তো ওই মেয়েটা এখনো জানে যে সে আমার সাথে কথা বলতো, ভেরি ইন্টারেস্টিং। তো এই সমস্ত গল্পগুলো আসলে খারাপ লাগে, মানে এটা ভক্ত হিসাবে এটা আপনাকে খুব মানে আমার কারণে একটা হয়তো মেয়ের লাইফ নষ্ট হয়ে গেল, একটা মানুষের সেভিংস নষ্ট হয়ে গেলো, সে হয়তো কষ্ট করে 2 লাখ টাকা জমাইছে, ওই প্রতারকটা ওর টাকাটা নিয়ে গেল। তা আমি তো আসলে অনলাইনে তো অ্যাক্টিভ না, আমি শুধু লিখি। এখন তো যখন নিজে পোস্ট করতে পারে, আগে তো আমার বউ বেগম করে দিত। তো এখন মনে করো একটু টুকটাক আমি অনলাইন সিস্টেমে বুঝি, আমি কিন্তু সব বুঝি না। আপনার লাইনটা তো আমার খুব টানে, ভালোবাসা অবিরাম, ওইটা একটা ডায়লগ হয়ে গেছে কিন্তু ভাই এস্টাবলিশ ভাইয়া। এমনই লেখা পড়ি, যত লম্বা লেখেন না, আমি লেখা পড়তে থাকি। আপনি না, আমি 184 শব্দ হাইয়েস্ট ইউজ করি, 170 থেকে 190 ওয়ার্ডের মধ্যে থাকার চেষ্টা। ছোট গল্প আসলে বড় গল্পই হয় সবসময়, ঈশপের গল্প কিংবা খনার বচন, বা আমার ছোট ছোট বিবেকানন্দের বচন, মানে আসলে ছোট ছোট জিনিসগুলো মানুষ, আর এখন তো মানুষ সময় নেই, শুধু স্ক্রল করে। হ্যাঁ ভাই, যে কারণে এটুক পর্যন্ত লেখাটাও মাঝে মাঝে বিপদ হয়ে যায়, বুঝাতে পারি না। এই লেখার মতো পুরো সাবজেক্টটা ইন্ট্রো থেকে শুরু করে পুরো সংহার পর্যন্ত আসতে হবে, তো এটা খুব মুশকিল হয়ে যায়। বাট যখন মুড থাকে তখন লিখে ফেলি। জাস্ট ভাইয়া বাংলাদেশ সঙ্গীতের যে কোনো আন্দোলন সংগ্রামে আপনি সর্বাগ্যে, রয়্যালিটি ফি বলেন, যে কোনো ফি বলেন, আন্দোলন মানে হচ্ছে আসিফ আকবর। কারণ কি, ন্যায়ের পথে, অন্যায় দেখলে প্রতিবাদ করতেই হবে তার। বিদেশি শিল্পীরা যত্রতত্রভাবে আপনার রয়্যালিটি নষ্ট হয়ে, সেখানেও আপনি কত কিছু কেয়ার করেন নেই। আপনি
এই সঙ্গীত নিয়ে সাউন্ডটেক বলেন বা যে কোনো ক্যাসেট, আমাদের জি সিরিজের খালেদ ভাইরা বলেন, সময় অনেক সংগঠন করছে, কেউ না পেলে আসিফকে সবার আগে পেতাম, যে ন্যায়ের পক্ষে আছেন। এটা আপনার সবচেয়ে ভালো দিক, ছোট ভাই হিসেবে বলবো, এটা শিল্পী হিসাবে না, ছোট ভাই হিসেবে বলবো। তো এই সঙ্গীত অঙ্গনে নিয়ে ভাই সবচেয়ে আপনার এখন বর্তমান দুশ্চিন্তা কি লাগে? আপনার সঙ্গীত নিয়ে দুশ্চিন্তাটা কি লাগে? আপনার না, মানে সার্বক্ষণিক দুশ্চিন্তা মানে কি হচ্ছে, আমরা যে ফ্যাসিলিটিস নিয়ে, আমরা যে প্লেব্যাক আর্টিস্ট হিসেবে যে স্টুডিও এনভায়রনমেন্টটা, স্টুডিওতে এত মানুষ, এত মিউজিক ডিরেক্টর, এত শিল্পী, এত গীতিকার, এই ক্রাউডটা এখন নাই। এখন হয়ে গেছে স্টুডিও হাউস কেন্দ্রিক, মানে স্যাটেলাইট স্টুডিও হয়ে গেছে। ওই ইন্টারাকশনটা হয় না। ভালো গানের চর্চার জন্য বসা মিউজিক ডিরেক্টর এবং গীতিকার, কম্পোজার, শিল্পী তো অনেক পরের ব্যাপার। তো ওই পরিবেশটা আমাদের নতুন জেনারেশন পাচ্ছে না, যেটা হয়তো আমাদের প্লেব্যাক গ্রাউন্ড হিট করছে। আমরা ভালো গলা পাচ্ছি না, বা প্লেব্যাক হয়তো একটু হাস্কি, নতুন ট্রেন্ড, তো নতুন ট্রেন্ড আসে। এখনও তো আগের মতো ভারী ভয়েস চলে না, একটা এক্সপ্রেশন বেসড গানের ওই টিউন বেস চলে। তো আমি এটা নিয়ে সাস্টেনেবল কিছু, সুর তো মনে না কখনো, গানের কথাও মনে না, কিন্তু খারাপ লাগে যে আমরা যে 12টা গান গাওয়ার সুযোগ পেতাম, আমাদের এই প্রজন্ম বা আমাদের আপনি ইমরানকে ধরো, ইমরান তো বাংলাদেশে এখন মানে আমি বলবো সবচেয়ে জনপ্রিয় আর্টিস্টদের শীর্ষে আছে একজন। তো এই ছেলেটা তো 12 গানের অ্যালবাম করতে পারলো না, সে তার মনের ভাবটা কিন্তু 1 গানে শেষ করতে হয়, ভিডিও করতে হয়। এই যে একটা ক্যাসেটে, একটা সিডিতে 12 গান থাকতো, এটা এই জেনারেশন কিন্তু মিস করে। একটা গান মিস হলে আরেকটা হিট হতো। এখন 1 গান হলো মনোপলি, যদি ভালো হয় প্রডিউসার পাবে, নিলে আর প্রডিউসার পাবে না। যেন আমি একটা ছেলের কথা বলতে পারি, অয়ন চাকলাদার ইজ এ ভেরি গুড সিঙ্গার, ওর সব স্কিল্ড, বাট অয়ন চাকলাদারকে বাংলাদেশ ব্যবহার করতে পারছে না, কিংবা হয়তো ব্যবসা দেখে। কিন্তু আমরা ওই জায়গা থেকে সরে আসছে যে আসলে একটা শিল্পীর পৃষ্ঠপোষকতা, একটা গীতিকারকে পৃষ্ঠপোষকতা, তাকে টিকে রাখা, তাকে একটা সাস্টেনেবল সিকোয়েন্স তৈরি করে দিয়ে যেন সে সাস্টেনেবল হয়, সে বাংলাদেশকে সার্ভিস দেয়। ওইটার থেকে আমাদের তরুণ প্রজন্ম বঞ্চিত, এই একটা খারাপ আমার লাগে। ভাই আমি মাঝে মাঝে শওকত আলী ইমনের স্ট্যাটাস দেখে হাসি, বাবা তোরা একটু গান টান শিখে আয়, কিছু শিল্পীর ব্যাপারে লেখে। আমি ছোট করতেছি না, মানে আসে না, আমি মাঝে ফোন দেই, কারণ ভাই আমার না মানে প্লেব্যাকে ধরেন আমি যেহেতু আপনাদের পিছনে পিছনে ঘুরছি, মিলু সাথে ছিলাম, আপনি জানি। তো ভাই আমি না মিউজিক ডিরেক্টরকে দেখার সৌভাগ্য হয়েছে, লাইক আলম খান, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী, মানে এই তো ভাইয়া না আমার ওনার সবার সাথে কাজ করছেন, ভাই সবার সাথে কাজ করছেন আপনি। আর ভাইয়া বলা হয় যে প্লেব্যাকের এরাই তো মনে করেন মানে ত্রাণকর্তা বলা হয় প্লেব্যাকে। তো একমত আছে তো এখন সুস্থভাবে শওকত আলী ইমন ভাই আছে। হ্যাঁ, তো ইমন ভাইয়ের স্ট্যাটাস দেখি যান মাঝে মাঝে লাইভের বিভিন্ন অনুষ্ঠানে এমন শিল্পীরা আনে, তাল শুন নাই, আমি পরে ফোন দিই, আমার বলে যায় দেখতে পারতেছি না, মানে জিনিসটা একটু প্র্যাকটিস। মানে আপনার কথা এটাই মনে হলো যে আপনারা যেটা সাস্টেন করছেন 12টা গান, বা আপনারা মিউজিক নিয়ে বসতেন, এখন ভাইয়া এখান থেকে একটু ল্যাপটপ ছাড়া তো দেখি অনেক শিল্পী গানই গাইতে পারে না। ভাইয়া এই বিষয়ে মন্তব্য করবো না, এই কারণে, কারণ আমাদের যেটা ডিমান্ড, যে যেভাবে পারে সার্ভাইভ করছে। আসলে এখন ফাইটের টাইম, সার্ভাইভ করা, ফাইট করে বাঁচার সুযোগ নেই, সার্ভাইভ করে বাঁচতে হবে। মানে এখন ভাই আপনি কোয়ালিটির চেয়ে মানুষ কোয়ান্টিটিতে দাম দেয় বেশি। আমি ওটাতে যাব না, আমি বলবো যে তরুণ প্রজন্ম তাদের ভালোটা করছে। দেখা যাচ্ছে কদিন আগে হিপ হপ নিয়ে একটা কেলেঙ্কারি হইলো, আমি একটা মন্তব্য করলে ওরা বুঝেই নেই। আই লাভ হিপ হপ, হিপ হপ আমি পছন্দ করি। এখানে গালিগালাজ হবে ভিতরে ভিতরে, তাই না? কিন্তু একটা প্রকাশ্যে যে বিটিভির মতো আসে, এটা আমি বলেছি। আমি কিন্তু হিপ হপ পছন্দ করি, হিপ হপ আমি নিজে শুনি, মানে আমি তাদেরকে বুঝাইতে পারিনি আমার শব্দটা কী ছিল। তো আমি আজকে তোমার অনুষ্ঠানের মাধ্যমে বলে দিলাম এদের সাথে যে হিপ হপ নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আমি নিজেই শুনি গাড়িতে রেগুলার, এবং জুলাইয়ের সময় তাদের গানগুলো আমি জোরে জোরে শুনতাম। তো হান্নান সিজন তারা স্যাক্রিফাইসও করেছে, ওদেরকে ছোট করার জন্য কথা বলিনি আমি, যেটা তোমার অনুষ্ঠানের মাধ্যমে এটা মনে হয় ভুল ইন্টারপ্রেট হয়েছে মনে হয়। ওরা তো তরুণ, তো চঞ্চল, বয়স কম, তো ওরা আমার ডেপথটা বোঝে নাই। কিন্তু আমি আজকে ক্লিয়ার করে দিলাম, এটাও আসলে ওদেরকে বলা না, এটা হচ্ছে যারা অ্যারেঞ্জমেন্টে ছিল তাদের ফল্ট, যে তাদেরকে ইনফর্ম করা। হ্যাঁ, তো আসলে হিপ হপ তো এরকমই হবে, সমাজের বিরুদ্ধে গেলে 2 একটা গালিমালি চলবে, এটা সারা পৃথিবীতে চলে, বাংলা ঢুকছে। তো এটা একটা কি বলা, মানে বস্তা বেঁধে হাড্ডির মধ্যে বাড়ি দেওয়ার মতো আর কি, ওই টাইপের। কারণ এটা লাগবে, যেটা সময়ের প্রয়োজন, যেটা দিয়ে কাজ হবে। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত দিয়ে এখন যদি কাজ নয়, রবীন্দ্রসঙ্গীত দিয়ে কাজ হয়, তারুণ্যের সঙ্গীত দিয়ে কাজ হবে, তারুণ্যের সঙ্গীতকে আমরা প্রায়োরিটি দেবো, এই আর কি। ভাইয়া আপনার গানের বাইরে এমন কোনো লুকায়িত প্রতিভা আছে যা দর্শক জানেন আজকে বলতে চান? এই নিউ ইয়র্কে ভাই আপনি অনেক প্রতিভা, ক্রিকেট খেলতে পারেন আপনি। না, আমি খুব সাংগঠনিক এবং অর্গানাইজড মানুষ। মনে করেন আমি মেজাজি, উশৃঙ্খল, পাগল টাইপের, হ্যাঁ, বাট আমি কিন্তু খুব অর্গানাইজড। আমাকে কোনোদিন টাইমের পরে পাওয়া যাবে না, মানে যে 8:30টার সময় মানে 8:30,
বা আমি খুব ডিসিপ্লিন আমার পেশারের ব্যাপারে। আর আমার বিরুদ্ধে যারা আমাকে চেনে তারা হয়তো আমার সম্বন্ধে জানে, আর যারা চেনে না তারা আন্দাজ করে কথা বলে, যেটা এক ধরনের মহাপাপ, আন্দাজ করে কথা বলে। তো বলুক, মানুষটা চর্চা করে, এটাও তো একটা ইস্যু। তো আমি চেষ্টা করি ভুল না করার জন্য, কিন্তু আমরা তো মানুষ হিসেবে নির্ভুল হওয়া সম্ভব না। তো যে ভুলগুলি হয় সেগুলো আমি সাথে সাথে সরি বলে ফেলবো, কারেকশন করে ফেলি। কারণ হচ্ছে ওই ভুলটা এখন তো আগের দিন নেয় যে মুছে গেল, পাওয়া গেল না, এখন সব রেকর্ডেড, এটা হাজার হাজার বছর থাকবে। সুতরাং এখন ভুল করলে যত দ্রুত সময় কারেকশন করে ফেলা উচিত, আমি সেটা করে ফেলি। তারপরেও যেগুলো নিয়ে কথাবার্তা হয় সেটা হয়তো আমি তাকে বুঝাতে পারি না, বা কোনো এক সময় সে বুঝে। তো যতক্ষণ সে বুঝে না ততক্ষণ সে আমাকে গালি দেয়। তা আলটিমেটলি গালি দিলে ওরই গুণ হয়। তো গালি তো আমিও দিই, গালি কিন্তু আমার চাইতে খুব একটা এক্সপার্ট লোক খুব বাংলাদেশে আছে বলে মনে হয় না। তো গালাগালিতে আমিও যথেষ্ট পরিমাণ ভালো। আমার ছেলেদেরকে প্রথম গালিই শিখেছি, কারণ বাংলাদেশে লাগে এটা। ভাইয়া এটা লাগে ভদ্রলোকের দাম নাই, দাম আছে, ওইটা ভদ্রতার লেভেল থাকে না, গালিও একটা ভদ্রতা। কিন্তু ভাইয়া আপনাকে যদি এই মধ্যে একটা আত্মজীবনীর মধ্যে বই লিখি, আপনার বইটার নাম কি হওয়া উচিত? আমার অলরেডি একটা অটোবায়োগ্রাফি আছে, একটা অলরেডি আছে। নাম কি ভাই? নাম হচ্ছে, নাম তো ভুলে গেলাম। এটা ওই যে সোহেল অটোর লেখা, আকবর 50 নট আউট, মানে আমার 50 বছর নিয়ে বায়োগ্রাফি। আকবর 50 নট আউট, ওই ক্রিকেটের ভাষাতে আকবর 50 নট আউট, অপরাজিত 50। আমাদের জার্নালিস্ট সোহেল অটোর লেখা। তো ওরে সেফ সুন্দরবন। তো ও বেসিক্যালি ওর উৎসব অনেক তদন্ত করে, অনেক ঘুরতে ঘুরতে, এটা হচ্ছে একটা ইংলিশ ভার্সন হচ্ছে এখন। এটা কিন্তু ভাই অনেকে জানে না, এটা একটু ভালো করে বলে দিলাম। আমার আকবর 50 নট আউট, আমার লেখা একটা বই আছে পোর্ট ক্যারোটে ম্যানহাটন, যেখানে আমার পোস্টগুলি আছে, ছোট ছোট গল্পগুলি। ওটা প্রায় 500-550 পাতা। এটা কি মার্কেটে अवेलेबल ভাই? হ্যাঁ, পোর্ট ক্যারো কি বলে রকমারি.com পাওয়া যায় অনলাইনে। পোর্ট ক্যারোটে ম্যানহাটন, এটা হচ্ছে আমার লেখা নিয়ে। আর আমাকে নিয়ে লেখা হচ্ছে আকবর 50 নট আউট, যেটা আমার অটোবায়োগ্রাফি। মানে আকবর 50 নট আউট মানে ক্রিকেটের ভাষা করছে। হ্যাঁ, ক্রিকেটে আমি এখনো ক্রিকেটের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ক্রিকেটার আগে প্রথম, হ্যাঁ, আমার লাইফটা ওখানে কাটছে। ভাইয়া গানে আসার গল্পটা একটু বলেন না ভাইয়া। আমেরিকার দর্শক এই পুরো সাব করে উত্তর আমেরিকা শুনতে চায়। গানে আসার গল্প হচ্ছে ধাক্কা। কিরকম ধাক্কা? আগে আমি যখন আওয়ালরেডিতে পড়তাম, আওয়ালরেডি ফাতিমা গার্লস স্কুলে, কুমিল্লায় ভাইয়া, কুমিল্লায়, তখন আমার আব্বা নিয়ে আসতেন নজরুল একাডেমিতে, ঢাকায় না, কুমিল্লায়, সরি কুমিল্লায়, হ্যাঁ, গুলবাইয়ের উপরে। তারপরে আমার স্কুলে একটা গন্ডগোল হয়েছিল, মানে আমি একটা আমার ফ্রেন্ডের ঘুষি মারছিলাম, ও দাঁত নড়তো, ও দাঁতটা পড়ে গেছে আর কি। দাঁতটা পড়ার ফলে এটা একটা মানে ঝামেলা হয়ে গেল একটু। তা ওই সবসময় বড় আব্বা বা আম্মা আসতেন স্কুলে, কমপ্লেন তো যাইতই প্রায়। তো ওই দিন আব্বা আসছে, আব্বা আসার পরে বললো, তুমি আমার সিস্টারকে বললেন, সিস্টার তারা ছিলেন মনে আছে, সিস্টার মেরি তারা, বললো আপনার আমার ছেলের শাস্তি কী দিতে পারে সিস্টার বলেন তো। বলো বেসিক্যালি তো টিসি, দাঁত ফালাই দিছে। তো এখন আপনার সন্তান সব এখানে পড়ছে, হয়তো একটু বেশি দুষ্ট। আব্বা বলছে আপনি তাকে টিসি দেন। তো আমার তো আব্বা টিসি নিজে নিল, নিয়ে আমাকে গুলবাই স্কুল ভর্তি করে দিল। এবং সাথে আব্বা নজরুল একাডেমি, উনি সারেগামা বাদশা করতেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, উনিও নিজেও নাটক বা আবৃত্তি। হ্যাঁ, আমার আম্মাও ছিলেন এরকমই, আর দুজনের সংস্কৃতি মনে ছিলাম, দুজনে অনেক কালচার, দুজনে অনেক স্মার্ট। তো তারপরে কল্যাণী সেনগুপ্তা আমাদের টিচার, ওনার মানে উনি লিটারালি মারতেন। এই যে উনি আমার নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, লালন, হাসান ভাই, সবচেয়ে ইন্টারেস্টিং মিলাদ পড়ানো শিখেছেন তিনি আমাকে, যে আমি মিলাদ পড়াতাম আগে। আবদুল্লাহর জিনো, কুটি, রে আমেনা বেবি, এগুলো আমি মিলাদ পড়াইতাম। তো এগুলা কল্যাণী সেনগুপ্তা। তারপরে আসলো জাহিদ ভাই, আনোয়ার জাহিদ ভাই আমাদের বড় ভাই, ওই জিলা স্কুলে। দেন ইফতেখার হোসেন পিন্টু ভাই ঢাকায়, তারপর শওকত আলী ইমন, তারপর ইদিনবাবু, তারপর আমি নিজে একটা প্রতিষ্ঠানের মতো করে ফেলছি সার্কেল। এর পিছনে তো অনেক গল্প আছে ভাইয়া, গল্প শেষ হবে, অনেক গল্প শেষ হবে না। কিন্তু সেখানে প্রথম গান গেয়ে ভাই, প্রথম গানই ছিল গেয়ে প্রিয়া তুমি? না না না, প্রথম গান ছিল ফিল্মে রাজা নাম্বার 1। হ্যাঁ, রাজা নাম্বার 1, শরীফউদ্দিন খান দীপু ভাইয়ের, আল্লাহ নাই পৃথিবীতে আল্লাহ ব্যস্ত নসিব করে মারা গেছে। আর মান্না ভাইয়ের লিপি ছিল, উনিও নাই আজকে। শাহনাজ আপা নায়িকা ছিলেন, শওকত আলী ইমনের লেখা, আর মনিরুজ্জামান, আর শওকত আলী ইমনের সুর সঙ্গীত, আর মনিরুজ্জামান মনির ভাইয়ের লেখা। আর আলমান আমিন রবাত ছিলেন আমাদের সহজ, একসাথে গিয়েছি আমরা। ওইটাই দিয়ে শুরু, 1998। আমি ফিল্মে গান গাই 24টা আগে, তারপরেও প্রিয়তমী কোথায়, এবং ফিল্মে কোনো গানই হিট করে না, সব ফ্লপ, ফ্লপ। তো যে কারণে ও প্রিয়তমী কোথায় ছিল আমার টার্নিং পয়েন্ট, এবং আমার সব কষ্ট, সব সম্ভাবনার সব সম্ভাবনার শেষ টানেলের শেষ লাইটটা ছিল ও প্রিয়তমী কোথায়। এটা শেষ না হলে, মানে ওই অপ্রিয়তমী হিট না করলে
হয়তো আমি একদিন কর্পোরেট জব করতাম, টি গার্ডেনে ম্যানেজারের চাকরি ছিল, পড়াশোনা করেছি, ভালো জব করতাম একটা, বা ভাই ব্যবসা আপনাকে আল্লাহ ওইদিকে নেবে না, আর নাহলে গুন্ডামান্ড হইতাম, কিছু একটা করতাম। না না, আল্লাহ আপনাকে ওইদিকে নেবে না, আল্লাহ রিজিক তো আপনার এখানেই রাখছে। ওইটাই আল্লাহ এখানে রাখছে। এক গানে যে মানুষ এত ভেঙে চুরে ফেলতে পারে, মানে ভাইয়া expectation-এর বাইরে। পুরো জল, মানে কি বলে এটাকে, সিডর ভাইয়া আপনার এক গান পৃথিবী নাড়ায় দিল পুরো এক গান। ভাই এই গান আপনি দিলেন তো বোধহয়, যে ছবি করার অনুমতি তো আপনার কাছ থেকে? না না, এটা তো কোম্পানির রাইট। এর কোম্পানি কোন কোম্পানি ছিল ভাই? সাউন্ডটেক। আমার সব সাউন্ডটেকের গান। সাউন্ডটেক আমার প্রায় 80% গান, বাকি সব মিলে 20% হবে না, হয়তো 15% 10% হবে। সাউন্ডটেকে আমার প্রায় ম্যাক্সিমাম গান, এবং সাউন্ডটেকের সাথে আমার চলাটা খুব মসৃণ এখন পর্যন্ত। আমরা মানে সাউন্ডটেক হচ্ছে আমার মনে আছে ফরসা মতো লোকটা বাবুল ভাই, আতুর ঘর থাকে না মানুষের, সাউন্ডটেক হচ্ছে আমার আতুর ঘর। ভাই দেখেন আপনারা, মানে আপনারা বলতে শিল্পীরা কি জানেন, ওই জিনিসটা ওখান থেকে উঠছেন দেখে কিন্তু জিনিসটা মানুষটাকে ভুলেননি না, এখনো যোগাযোগ করেন না। ভুলে যাওয়ার তো কোনো অপশন নেই, ভুলে গেলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব, আমার অর্জনগুলোই আসলে মিথ্যা হয়ে যাবে। ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই, আমি যা সত্যি তাই বলতে পছন্দ করি এবং এটা বলেই যাবো আমি। ভাইয়া জীবনে কঠিন প্রশ্ন বলতে হয় না, তারপর বলতে হয়, আপনার যদি বলা হয় কোনো আক্ষেপ আছে এর সাথে একটা ডুয়েট গান করতে পারলে ভালো লাগতো আপনার? পৃথিবী, দেশ বিদেশে, পৃথিবীতে এমন মানুষ আছে? আপনি তো সবার সাথে অলমোস্ট করে ফেলছেন, আমি জানি না, হিসাব মনে নাই, কিন্তু আপনার কি মনে হয় কিনা এই এবারে এসে এর সাথে একটা ডুয়েট, মানে একটা কোনো মেয়ে বা ছেলে যে হতে পারে আপনার, কার সাথে একটা ডুয়েট গান গেলে এটা মনে হয়তো আপনার ভালো লাগতো আপনার, এমন হয় কিনা, মনে হয় কিনা কখনো এরকম নাই? এমন কোনো মিউজিক ডিরেক্টর? আপনি তো বাংলাদেশ সব শেষ করে ফেলছেন, সবার সাথে মোটামুটি কাজ হয়েছে বাংলাদেশে, মানে ওই যে আগে আনন্দজি, কল্যাণজি, ওই টাইপের, বা আমাদের ওই মোহাম্মদ আলী সিদ্দিক সাহেবরা যখন কাজ করতেন, মাহমুদুল নবী স্যাররা যখন কাজ করতেন, ওই মানে আমি রবিন ঘোষের কোনো গান গেতে পারিনি, বা তাহের ভাই আমাদের যিনি বেদের মেয়ে জ্যোৎস্না করেন, ওনারও আমি জাস্ট, ওনার সালমান শাহ, আবু তাহের নাম ছিল, আবু তাহের এবং সালমান শাহ, এই দুজনকে মিস করে গেছি আমি, কারণ আমি ইন্ডাস্ট্রিতে আসছি, সালমান শাহ নাই, তাহের ভাই মারা গেছেন। 96-তে মারা গেলেন সালমান ভাই, আপনি আসলেন 97-তে এন্ট্রি, এই আর কি। এইগুলা হুমায়ুন আহমেদ স্যারের কাজ করা হয়নি, লিঙ্কটা সিংটা হয়নি, এগুলো আক্ষেপের কিছু, আমি প্রফেশনাল, আমার কাজ। আপনি কথা বললেন আক্ষেপ না, মানে আপনার ভালো লাগাটা জায়গা থেকে বলতেছেন, ভালো লাগে, এটা হইলে ভালো হইতো, ভালো হইতো। আপনি ভার্জিনিয়া বলতেছিলেন যে কাজী ভাইয়ের সামনে, না ভাই আমার আক্ষেপ না, মানে হইলে ভালো হইতো একটা, আমার শিল্পীরা, অভিযোগ না, দর্শক আসছিল। ভাই কোন ব্র্যান্ড আপনাকে সবচেয়ে বেশি টানে? ব্যান্ড না, ব্র্যান্ড মানে কাপড় চোপড় বা কোন ব্র্যান্ড আপনাকে বেশি টানে? আমার যেটা ফিটিং হয় এটাই বলি, আমারও ব্র্যান্ড আলাদা কোনো এক্সক্লুসিভ কিছু নাই। আমি ভাই সিম্পল ম্যান, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং এ বিলিভ করি। আমার সাধারণ চলাচল, চিন্তা চর্চা বড় হইতে হবে, সেটা আমি দেখছি আপনার। ওইটাই আপনি ইচ্ছা করলে সবচেয়ে দামি গাড়িটা চলতে পারতেন। নাইক পরলাম, এখানে পুমা পরলাম, এতে মানুষ তো ম্যাচ করে পরে, আমি দুই ব্র্যান্ড নিয়ে ঘুরতেছি, আর এই প্যান্টটা কোন কোম্পানির ঠিক মনে নেই আমার, তা আমি আসলে এখানে ভাবি না। পারফিউম পছন্দ নাকি? পারফিউম আসলে আমি কিনি না, অনেক দাম, আমার কি গিফট করলে, মানে গিফটই করে। আমি জীবনে পারফিউম কিনছি একটা, মনে মুকিত জুপ, মুকিত ভাই, হ্যাঁ, ওটা $65। ভাই মুকিত ভাই কোথায় আছে এখন? ও ঢাকায় আছে, ছেলেরা বড়। মুকিত ভাই একটা দোকান দিল না ইয়ামি কুমিল্লাতে ভাইয়া? হ্যাঁ, ওটা বন্ধ হয়ে গেছে, এখন তো ওই এলাকায় ভেঙে ফেলছে। মুকিত ভাই দেখতেছেন কিন্তু অনুষ্ঠান, আমরা নাই, আমরা আপনি নাই, কিন্তু আমেরিকাতে আলোচনা চলতেছে, কিন্তু আপনি আমাদের কতখানি হৃদয়ে মনে রাখেন। আসিফ ভাই আমেরিকাতে গেলে তাড়াতাড়ি এসে আমাদের জন্য খোঁজ খবর নিয়েন ভাইয়া। তারপর আর ধরেন পারফিউম, সানগ্লাস ভাইয়া, সানগ্লাস, একটা ব্ল্যাক সানগ্লাসই সবসময় দেখি। আরে সানগ্লাস তো আসলে আমি হাইয়েস্ট বাজেট 1500 টাকা, আমি নিজে কিনলে, আর নিলে কারোরটা ভালো লাগলে নিয়ে নিই, আবার জিজ্ঞেস করি এটা কোন ব্র্যান্ডের, যদি দামি হয় তাহলে নেই না। আমার ম্যাক্সিমাম হলো ফাওয়ার উপর চলে আর কি, আমাকে মানুষ গিফট করে, মানে কি ফোনটা বন্ধু আমার কিনতে হয় না, দিয়ে কেউ না কেউ পাঠান। প্রিসিলা আমার একটা ফোন পাঠিয়েছে নিউ ইয়র্ক থেকে, আমাদের প্রিসিলা, হ্যাঁ, তো এটা কদিন ইউজ করলাম, তারপর আরেক ভাই একটা ফোন দিল, চলতেছে। আমি 30,000 টাকার উপরে ফোন কিনি না, 1500 টাকার উপরে সানগ্লাস কিনি না, আর ঘড়ি তো পরি না, চেন পেন পরি না, দেখি নাই কখনো। তো আমার কোনো বিলাসিতা নাই। আমি কাপড় চোপড় ব্যাপারে খুব সেন্সিটিভ, মানে অনেক দাম হইলে আমি সরে আসি। আপনি দামি একটা ঘড়ি পরেন না হাতে, আপনি দামি একটা চেইন পরেন না, আপনি কিন্তু কোনো শিল্পী বিপদে, কোনো শিল্পী, আমি কয়েকজন শিল্পী, আমি আজকে ছোট করবো না কাউ, কারণ আমি যেহেতু শিল্পীদের নেতা ছিলাম ভাইয়া 3-3বার ভোটে, এই জন্য আপনিও নেতা, এই জন্য কথায় কথা আসছে যে আপনি করোনাকালীন সময়ে অনেকের বাসায় খাবার পাঠাইছেন, আপনি শিল্পীদের, অনেকের অসুস্থতা, নাম করা শিল্পী বাংলাদেশের জাতীয় পুরস্কার পাওয়া দুর্দান্ত ফর্মে, তারা খুব খারাপ অবস্থায় যাচ্ছে, সেখানে আপনি মাসে মাসে টাকা পাঠাতেন। এই যে মানুষের প্রতি আপনার মানবিকতা বোধ, আপনার ভালোবাসা বোধ শিল্পী আকবর, মানে শিল্পী আসিফ আকবরের, এটা কি আসিফ আকবর কি কখনো যখন একা শুয়ে থাকে কখনো কি ফিল করে, মানুষের কষ্টটা কি ফিল করে না? আমি আমার বাবাকে দেখছিলাম যে আমাদের পরীক্ষার ফির টাকা মানুষকে দিয়ে দিতেন, উনি অ্যাডভোকেট ছিলেন, দেখা যাচ্ছে একটা ওই লোকটা টাকা দিতে পারতেছে না, মুরগি নিয়ে আসছে, লাউ নিয়ে আসছে, তো আমার বাবাকে দেখতাম উনি মানে আম্মার তাণ্ডবে থাকতেন,
কিন্তু মানুষের ছাড়তেন না উনি কখনো। তো আমার আব্বার এই সেটটা আমার খুব ভালো লাগতো, উনি মানে পারলে নিজের কিডনিও সব বেঁচে দিত আর কি। বাবা কত কঠিন হতে পারেন, টিসি দেওয়াই নিজে নিয়ে আসছে, কেন দাঁত ফেলে দিয়েছে, মানে এই যে শাসন ভাইয়া, এই শাসনের কারণে এটা ভালো হয়েছে, কারণ অলরেডি থাকলে আমি একটা ফার্ম হয়ে যেতাম, কারণ সরকারি স্কুলের এক্সাইটমেন্ট আলাদা, মারামারি বাইরে যাও, মানে এই যে ড্যাশিং হওয়ার যে লাইনটা এটা সরকারি স্কুলে পড়তে হবে। তারপর জিলা স্কুলে চলে গেলাম, ভিক্টোরিয়া কলেজ। তো এই ড্যাশিং এর একটা অ্যাটিটিউড আসবে সরকারি স্কুল থেকে, কিন্তু প্রাইভেট স্কুলে তারা খুব অর্গানাইজ থাকে, ক্যাডেটগুলো খুব অর্গানাইজ ছেলেবেলে হয়। তো আমাদের যে লাইফস্টাইল বড় হয়েছে যেমনি, ওটার সাথে আসলে খুব একটা বিনয় টিনয় ভদ্রতা বা ওগুলো চলে না, মিক্স আর কি। আজকে ভালো কালকে খারাপ, আজকে ভুল করবো কালকে মাফ চাবো, আবার পরের দিন সে আবার করবো না আমারই বলছিলাম আমি ঠিক আছে, এরকম মিলে চলে থাকে আর কি। একটু ভাই খালাম্মার কোন জিনিসটা মিস করেন? মায়ের কথা তো মিস করা, সবই মিস করা, বাট কোন জিনিসটা বেশি মায়ের মিস করেন আপনি? আম্মার হচ্ছে কি, উনি আমার সাথে খুব রাগ করতেন, মানে মনে করো আমি ডান পিঠে ছিলেন এই জন্য? না এই জন্য না, ওই এখন পর আমি ঘুমাই তো লেটে, বাসায় তো সবাই সকাল 7টার সময় উঠে যায় বা 6টায় উঠে যায়, বা নামাজ পড়ে ফজর নামাজ উঠে যায়, আপনি ঘুমাইতে আর কি। তো আমি ঘুমানোর পরে ওই আম্মা ফ্রিজ থেকে মনে করো একটা ইলিশ মাছের মাথা বের করো, পলিথিনে খসখস খসখস করতেছে, আমার আম্মা আমি পুরো ইলিশ মাছের ডিপো আপনাকে দিচ্ছি, আল্লাহর রাস্তায় মাথা নিয়ে পারাপারি করেন না, এই 3 মাস কথা বন্ধ। তো আম্মার রাগ অভিমান, আবার কি ছবি তুলবে না, ধরলে কথা বলবে না। তো আমার এই জিনিসটা মানে আমার সাথে যত রাগ, আবার আমি যখন বলতাম আপনার বড় ছেলে তো ব্রিগেডিয়ার বা আপনার মেজর ছেলে তো ব্রিগেডিয়ার সফল বেশি, আপনি নিশ্চয়ই ওনার বেশি আদর করেন, না বাবা আমি তোমার বেশি আদর করি, আমি জানি মিথ্যা কথা করতে, আমার মেজর আম্মা পছন্দ করতে বেশি, এটা মিস করি, ইচ্ছে করে আম্মারে আমি ট্রাই ফেলতাম, মানে আপনি ইচ্ছে করে আম্মাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেন? না উনি আবার বলতো না আমি তোমাকে পছন্দ, নো 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 আমি আপনি, কারণ আমার মেজর ভাই ক্লাস 7-এ চলে গেছে ক্যাডেট কলেজে, তো বাপ মা ফ্যামিলির কাছ থেকে উনি ডার্ক লাইফে চলে গেছে। কয় ভাই বোন আপনারা? ভাই আমরা 5 ভাই 2 বোন, 7 জন, 7 ভাই বোন আমরা। আপনি কত নম্বর? আমি 6 নম্বর। 7-এর আগে? হ্যাঁ 6। সবাই ঢাকা বেস ভাই না? হ্যাঁ সবাই ঢাকায় থাকে। আর খালুর কোনটা মিস করেন? আব্বাকে সবসময় মিস করি, ওনার মানুষের প্রতি যে ভালোবাসা, মানে যেটা বললেন যেটা পেয়েছেন খালুর, মানুষকে সব দিয়ে দেওয়া, নিজের ফিশে। আমার বাবা অন্যরকম মানুষ ছিল, ওনার শিক্ষা, ওনার জ্ঞান, ওনার, আর আমার বাবার সাথে ডিস্টেন্স ছিল আমার, ওনার সাথে খুব একটা কথা হইতো না, কারণ আমার এত বিচার আসতো, ওই 1-2 মাস পর পর্যন্ত মাইর খেয়েই, তাহলে তো সম্ভব ওইভাবে চলে না, মানে উনি একদিকে ঢুকলে বাইরে, মানে বাইপাস সম্পর্ক আর কি, ডিরেক্ট সম্পর্ক ছিল না। ভাই আপনার সফলতা কি খালু দেখে দিতে পারছিল পুরো? হ্যাঁ বুঝছে কিনা আমি জানি না, বাট উনি 2006 তো এনজয় করে গেছে, কিন্তু আমার না 2006-এ যদি হয় খালু, তার আগে তো আপনার না উনি প্যারালাইজড হয়ে গেছে 99-এ। ও মাই গড। তো যে কারণে উনি কি বুঝছে কিনা, বুঝে নাকি বুঝলো না, এটা আমি এখনো কনফিউজড, মানে এখন এটা আপনাকে খুব ফিল করেন আপনি না ভাই? হ্যাঁ এটা অবশ্যই। বাবা মানে খালুকে উদ্দেশ্য করে তাহলে ওই গানটা গেয়েছেন মানে? না 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 আমি কোনো মাতব্বরি করি না, যারা গান লিখে শুরু করে তাদের উপর সারান, ওটা তাদের উপর ছেড়ে দিয়েছেন? হ্যাঁ না ওরাই করে নিয়ে আসছে। ভাই আপনি মিউজিক ডিরেক্টর হিসেবে কোনো গান কি করছেন ভাই? না না এগুলো আমার কাজ না, আমি পারি না এগুলি, আমার কাজ। আমার মতো কথা বলেন, আমার সবাই বলে ডিরেক্টর, আমি সবাই কঠিন গাইতে পারবো না। না ডিরেক্টরশিপ অনেক বড় ব্যাপার। হ্যাঁ ভাই, আমরা যে গাইতে পারতেছি এটাই তো বিরাট ব্যাপার। মনে করো আমাদের শিল্পী হিসেবে আমাদের কি করো, আমার কি ডিরেক্টর আমার কাজটা বুঝে পাচ্ছে, এটাই আমি সফল। তুমি অভিনয় করতে পারো, তোমার ডাইরেক্টর হ্যাপি, এটাই কিন্তু আমাদের কাজ, আর কোনো কাজ নেই। বাকিটা তো স্ক্রিনে মার্কেটিং। ভাইয়া শেষ পর্যায়ে আমরা প্রায় অনেক কথাই বললাম, এখন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা, গুরুত্বপূর্ণ না মানে প্রথম বলতে চাই যে বাসার থেকে বের হওয়ার সময় ঢাকায় কোন 3টা জিনিস আপনার সবচেয়ে বেশি মিস করেন না, কখনো ভুল করেন না? ধরেন ওইখান থেকেই এফডিসির কোনো অফিসে আসতেছেন, কিন্তু 3টা জিনিস আপনাকে সবসময় মিস করেন না, কি কি সেই 3টা জিনিস ভাইয়া? কঠিন প্রশ্ন। ইজি প্রশ্ন তো, আপনি কি কি 3টা জিনিস নিয়ে বের না হলে ভুলেন না কখনো? এটা পকেটে ক্যাশ টাকা থাকতে হবে 3-4 হাজার টাকা। ওকে। একটা সাদা রুমাল। ওকে, সাদা রুমাল কেন ভাইয়া? সাদা রুমাল আমার আব্বার নিশান, এটা আব্বা সবসময়, মানে উনি কোর্টেও পানিশড হয়েছে যে উনি রুমাল ফেলে কোর্টে গেছেন, চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব ওনার হিয়ারিং শুনবেন, উনি যখন বিচার ব্যাক করলেন, তো আব্বা আদালতে ওনাকে ডিসি সাহেব বলছে স্যার আপনি কাইন্ডলি আপনি একটু টাইমটা মেনটেন করেন। তো আব্বা কোর্ট পাশাপাশি, তো বাসার পাশে কোর্ট, তো আব্বা এখানে সবসময় সাদা রুমাল, তো আব্বা গিয়ে রুমালটা নেই, উনি আবার ব্যাক করছে বাসায় রুমালে, এখন ওখানে 15 মিনিট লেট হয়ে গেছে, ওনাকে সাসপেন্ডও করছে 15 দিনের জন্য, খালি রুমালের জন্য না, ওই লেটের জন্য। রুমাল ছাড়া যাবে না, রুমাল ছাড়া যাবে না, ওই রুমালটা থাকে আমার কাছে রেগুলার। সামর যেখানে যাবে দুইটা হলো, আরেকটা কি ভাই? মোবাইল তো ওটা মাঝে মধ্যে ফালাই দিয়ে যে আরেকজনের ফোন করে, মোবাইলটা মনে থাকে মানে জরুরি। তাও তো আপনি মোবাইল অত স্কেলিং করছিলেন করে না, হয়তো মোবাইলটা আমি অফিসে মোবাইল বাসায়, তখন আবার আরেকজনের পাঠাইতে আর কি, মনেও থাকে না খুব একটা, আর আমার কিছু মনে থাকে না, মানে আমি জীবনের 70% সময় নষ্ট করি শুধু খুঁজতে, যে কারণে আমি দায়িত্ব দিয়ে দিই।
মানে ভুলে যান, এখানে সাথে খুঁজে মোবাইলটা দিতেছে। আমার বউ আমার যখন 3,000-4,000 টাকা দেয় তখন আমার স্যাটিসফ্যাকশন, আমি হ্যাপি থাকি যে এটা আবার আজকে রাতে চলে যাবে। ভাই ভাবির কোন জিনিসটা মিস করেন বাইরে আসলে? যে বাইরে আসার পরে ভাবির কোন জিনিসটা মিস করেন? এগুলো বলা যাবে না, কোনো মিস্টিস নাই এখানে। ভাইয়া সিক্রেট থাকলো। ভাবি আপনাকে এই পর্বটা যখন দেখবেন আপনাকে কিন্তু ভাইয়া প্রচন্ড মিস করে। আপনি যদি নর্থ আমেরিকার দর্শকদের জন্য কিছু বলেন, আমরা অনেক শেষের দিকে, মানে আপনি থ্যাংক ইউ। আমি প্রথমে তোমাকে ধন্যবাদ। জায়েদ লেখা তো, আর তুমি আমার বড় হয়েছো, তোমার নাম হয়েছে, তোমার একটা মানে ব্যাপার আছে না। আমি আই এম প্রাউড টু বি ইওর ইয়াঙ্গার ব্রাদার। দ্যাটস ইট। জয়। আর ঠিকানাকে ধন্যবাদ। আমি শাহিন ভাইয়ের সাথে কথা বললাম একটু আগে। ঠিকানার সাথে আমার পুরনো সম্পর্ক 2003 সাল থেকে, এবং নিউ ইয়র্ক হচ্ছে আমার একটা পছন্দের জায়গা। আর আমেরিকায় আমি আসলে যখন আসছি তখন আমি একটু ছোটই ছিলাম, আমার গান ওইভাবে এখানে মানুষ শুনতো না, কিন্তু এখন আসার পরও দেখি না এখন সব সোসাইটিতে আমাকে মানুষজন চেনে। না ভাইয়া কি বলেন আপনি? না, এটা মনে করেন একটা অ্যান্ড্রু কিশোর হওয়া কিন্তু একটা নতুন আতিয়া লিসা, ওকে চিনে না মানুষ এখন। হ্যাঁ, একদিন আতিয়া সময় লাগবে ভাই, আমি তো সময়, ওই সময়টা আমার আসছে এখন চিনে। এটা আমি খুশি যে মানুষ আমাকে, যে ভার্জিনের শোটা একটা মানে প্রমাণ যে মানুষ আমাকে চীনে আমার গান শুনতে যে আমেরিকা এত ব্যস্ত সময়, এখানে তো খুব হাই লাইফ, কখন আসিফ বাবুর গান, কখন এত শিল্পী, এত গান, আর এত অস্থিরতা। কিন্তু আপনার জায়গাটা তো ওখানে না, আপনার জায়গাটা তো অন্য জায়গায় ভাইয়া। নর্থ আমেরিকায় যারা আছেন, আমি শুধু নর্থ আমেরিকা যারা বাংলা ভাষাভাষী আছেন, সবার কাছে একটা অনুরোধ থাকবে, আমরা দেশের প্রতি আনুগত্য সবসময় রাখবো, আমরা বিভ্রান্ত হব না এবং সঠিক তথ্যের উপর থাকবো। আর আমি যখন গান গাইতে এসেছি, আমি এই পুরো অক্টোবর আমার একটু মানে অক্টোবর পর্যন্ত আমার অনেকগুলো কনসার্ট হবে, আপনাদেরকে আমি আমার সামনে দেখতে চাই। আমি চাই আপনারা আমার গান শুনতে আসেন। টিকিট বিনের টিকিট আমি ঠিক জানি না, কস্টিং আছে, তবে আমি আশা করছি ভালো, আমি আপনাদের মানসিকতায় একটা প্রভাব বিস্তার করতে পারবো আমার কনসার্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, ভালোবাসা বিরাম। আসিফ আকবর এখন আমেরিকাতে অবস্থান করছেন, এবং আমার প্রিয় বড় ভাই আসিফ আকবর, আমি বলেছিলাম কিছুদিন আগে যে আমার সাথে সম্পর্কটা নায়ক আর গায়কের না। জয় আসিফ আকবর আদর করতেন, সেই ভালোবাসার সম্পর্ক থেকে আজকে এখানে, এবং আমি আজকে কৃতজ্ঞ ভাই আসিফ ভাইয়ের সাথে একই প্ল্যাটফর্মে বসতে পেরেছি এই ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নিয়ে। এবং ঠিকানাকে ধন্যবাদ, রিভারকে ধন্যবাদ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাকে করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবারও বলি, প্রাউড টু বি বাংলাদেশি, বাংলা গান শুনবেন, ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের সাথে থাকবেন। আবারও দেখা হবে আগামী কোনো নতুন অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলা গানের সাথে থাকুন, বাংলা সংস্কৃতির সাথে থাকুন। থ্যাংক ইউ ভাইয়া। পাগল করছি আলোর ঝলকানিতে লাগাই দিব তাক, ঠিকানা একটাই সবার মনে থাক, বরিশাল্লা পোলাই আমি, ঘড়িটা অনেক দামি, ক্যামেরার সামনে আসলে হয়ে যায় ভাইরাল আমি, আড্ডা নাচে গানে তুলবে সবাই ফানে, স্বাগতম ঠিকানা তারার মেলায়, ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই, দেখো না।